ডিয়ার স্টুডেন্টস, ত্রিপুরা হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের এখন শুধু ফেজ ওয়ানের পরীক্ষা নিয়ে তোমরা সবাই ভাবছো, ঠিক না? কিন্তু একটা সিরিয়াস ভুল করছো তোমরা, সেটা নিয়েই আজকের ভিডিও। লাস্ট পর্যন্ত থাকবে, অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আর সেই পয়েন্টটা ক্লিয়ার না হলে ভবিষ্যতে চাকরি পাওয়া কিন্তু সোজা হবে না। বাই দ্য ওয়ে, যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে লাইক করবে, কী ধরনের ভিডিও লাগবে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশনে, সেখান থেকে জয়েন করে নেবে। আর সমীশের কিন্তু এই কোর্সের উপর সব কিছু অ্যাভেলেবেল আছে, জাস্ট একটা কল করবে, সব জেনে নিতে পারবে। চলো, ভুলটা কি যে আমরা ফেজ ওয়ান করবো, এরপর ফেজ টু শুরু করব, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি সেটা একটা বাস্তব ব্যাপার নয়, কিন্তু বড় ঝুঁকির ব্যাপার। কারণ ফেজ ওয়ানের পরে ফেজ টুর সময় তেমন সময় থাকে না, আর ফেজ টু মোটেই কিন্তু ছোট বিষয় নয়। তো সুতরাং আমাকে প্রপারলি প্রিপারেশন করতে হবে। কি আছে কি নেই সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে ফেজ টু প্রিপারেশন কেন এখন থেকে শুরু করা উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত নয়। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এখন এখন যেমন একটা একটা যদি আমি কথা বলি, এখন আমরা কি ভাবছি যে সিলেকশন প্রসেসের প্রথমে ফেজ ওয়ানকে পার করে নিই, কিন্তু সিলেকশন প্রসেসটা পুরোটা আমাদেরকে বুঝে নেওয়া দরকার। কি বুঝে নেওয়া দরকার? সেখানে যদি দেখি আমাদের সবচেয়ে প্রথমে রিটেন এক্সাম আছে, যেটা 100 মার্কের আছে। ডিউরেশন কতক্ষণ? 2 আওয়ার্স। তো এটার মধ্যে আমার ইংলিশও আছে, জেনারেল নলেজ আছে, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ, এসব সব কিছু আছে। ফেজ ওয়ান পাস করলাম, তখন আমাদের ফেজ টুতে যাব। ফেজ ওয়ান পাস করার জন্য তোমার 60% মার্কস লাগবে। রিজার্ভ ক্যাটাগরির জন্য 10% রিল্যাক্সেশন আছে। ঠিক আছে? কিন্তু কোয়ালিফাইং মার্কস পেলেই কিন্তু হবে না। ফাইনাল শর্ট লিস্টে ওনারা বলে দিয়েছেন 1:3 রেশিওতে হবে। পরীক্ষা কেমন হচ্ছে, কী ব্যাপার, সেই হিসাবে তোমাদেরকে ফেজ টুর জন্য ডাকা হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে। এখন ফেজ টুর যদি কথা বলি, ফেজ টুতে দুটো জিনিস আছে। একটা কি? একটা হচ্ছে ভাই টাইপ টেস্ট, আরেকটা হচ্ছে যে ইংলিশ। ওকে? আই শুড সে রিটেন ইংলিশও বলতে পারি, রিটেন টেস্ট বলতে পারি। একটাতে 20 মার্কস, একটাতে 30 মার্কস। আচ্ছা, এখন ইংলিশে কী কী আছে? কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, আবার রিটেন অ্যাবিলিটি বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ফেজ টুর মিনিমাম কোয়ালিফাইং মার্কসও কিন্তু 60%। ওকে? তার মানে ফেজ টুকে না লাইটলি নিয়ে নিলে কিন্তু সেখানে তোমাদের হয়ে যাবে না। এটা শুধু কোয়ালিফাইং, নর্মাল কোয়ালিফাইং নয়। ওকে, এবার ফেজ টু পরে শুরু করলে প্রবলেম কোথায়? এটা একটা প্রশ্ন। অনেক স্টুডেন্ট ভাবে যে আগে একটু এমসিকিউ করে নিই, তারপর একটু টাইপিং আর রাইটিং বাগেরা এগুলো সব কিছু করে নিই, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। কারণ টাইপিং স্কিল একটা 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 স্কিল, টাইপিং স্পিড একটা স্কিল, সেটাকে তুমি ফট করে পেতে পারো না। এই জিনিসটা মাথায় রাখবে প্লিজ। ওকে, প্র্যাকটিস করে করে তোমাকে সেটা বাড়াতে হবে। সেম টু সেম ইংলিশে যদি রাইটিং স্কিলটা বলি, সেখানে ভাই প্যারাগ্রাফ রাইটিং বলো, লেটার রাইটিং বলো, যেগুলোই বলো, এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এই নয় যে ফট করে ফেজ ওয়ানের পরে 15 দিন পরে পরীক্ষা, তুমি সব কিছু ক্লিয়ার করে সেখানে ভালো মার্কস পেয়ে যাবে। এটা সম্ভব নাও হতে পারে, কারণ পরীক্ষার মধ্যে তোমার প্রেশার থাকে, টাইমের প্রেশার থাকে, ভুল হলে সমস্যা বহু কিছু আছে। তো তো সব কিছু মিলিয়ে তখন সমস্যা হয়ে যাবে। সেজন্য একজন স্মার্ট ক্যান্ডিডেট যদি দেখি, তাহলে সে কী করবে? ফেজ ওয়ানের প্রিপারেশনও করবে, আবার ফেজ টুর প্রিপারেশনও করবে। ঠিক আছে? আমরা কিন্তু সমীশের ঠিক এইভাবেই করাবো। এখন যেটা শুরু করেছি ঠিক এইভাবেই করাবো, যাতে সব কিছু হয়। এই নয় যে শুধু ফেজ ওয়ানের প্রিপারেশন করিয়ে ছেড়ে দেবো। তাহলে কি হবে? ফেজ ওয়ান হয়ে গেল, তখন আমার স্টুডেন্ট চাকরি না পেলে কোনো লাভ নেই। তো সুতরাং সেখানে আমি এখন বাস কোনো মতে আমি পড়িয়ে চলে গেলাম, হবে না। তো সুতরাং আমরা কি ডিসিশন নিয়েছি? আমরা দুটোই করাবো। বোঝাতে পেরেছি? নোটস দিতেও আমরা এটাই ডিসিশন নিয়েছি, ভাই পুরোটা নিতে হবে। আমরা ওই প্রথম পার্টটা দেবো, এরপর তুমি ক্লিয়ার হলে একটুর জন্য তুমি 5 দিন নষ্ট করে নেবে, সেটা আমরা করব না। তো একটু স্ট্রিক্ট হতে হয় কখনো কখনো, শুধু স্টুডেন্টের ভালোর জন্য। তো 30 থেকে 40 মিনিট ধরে নাও, 30 মিনিটই ধরে নাও, কন্টিনিউ আমাদেরকে দেওয়া উচিত।
ঠিক আছে? এখন টাইপিং স্পিডের যদি স্ট্র্যাটেজি দেখি, দেখো ভাই টাইপিং স্পিড তুমি 40-এর হিসাবে চললে হবে না। তোমাকে কমসে কম 45-50 হিসাবে চলতে হবে। কারণ সেখানে গিয়ে এক্সাম প্রেশার থাকবে, কিছু ভুল হবে, নার্ভাসনেস থাকবে, কিওয়ার্ডটা ডিফারেন্ট হবে, তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে। ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে ওভারঅল গিয়ে তুমি যদি 40 টার্গেট নাও সেটা হয়ে যাবে 35-36। এভাবে চলবে না। তো সুতরাং আমাকে একটু বেশি টার্গেট নিতে হবে। কী করতে হবে? প্রথমে ধরো না 5-7 মিনিট আমি একটু কিবোর্ডকে ওয়ার্ম আপ করে নিলাম। দেখো প্রপারলি যখন প্রিপারেশন করতে হয় কিওয়ার্ডকেও প্র্যাকটিসের মতো নিতে হবে। একটু হোম রো দেখে নিলাম, একটু কমন ওয়ার্ডকে প্র্যাকটিস করে নিলাম, কিছু শর্ট সেন্টেন্স লিখে নিলাম। নেক্সট যে 15 মিনিট তুমি ধরো বা 10 মিনিট সেটাকে তুমি একদম প্যারাগ্রাফ টাইপ করলে, কোনো ইংলিশ নিউজ পেপার বা এক্সাম লেভেলে যে কোনো কিছু টাইপ করলাম, ঠিক আছে? এরপর নেক্সট ডে আমি স্পিড টেস্ট করলাম। এভাবে করে আমি এবার আমার মিস্টেক অ্যানালাইসিস করে এরপরের দিন আমি আবার সেটাতে লাগবো। ওকে, কিসে আমার ভুল হচ্ছে, স্পেস মিস্টেক কোথায় হচ্ছে। কারণ শুধু আমি করে গেলে হবে না, আমার অ্যাকুরেসি ম্যাটার করে। দেখো স্পিড টেস্টের মধ্যে তোমার অ্যাকুরেসি প্রচণ্ড ম্যাটার করে। তুমি প্রচুর লিখে নিলে আর প্রচুর ভুল, তাহলে কিন্তু হবে না। আবার তুমি কম লিখলেও হবে না। তো স্পিডটা তো ঠিক থাকতে হবে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অ্যাকুরেসি। কারণ একটা ওয়ার্ডে তুমি সময় দিয়ে দিলে পরে দেখা গেল ওই ওয়ার্ডটা পুরো কী হলো, তুমি পাচ্ছই না, মানে ভুল হয়ে গেছে, সেটার কোনো মার্কস পাচ্ছ না। এই জিনিসটা যাতে না হয়। এবার আমরা যদি ইংলিশ রিটেন টেস্টের ক্ষেত্রে বলি, সেখানে যদি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, দেখো ভাই সেখানে 30 মার্কস আছে। সেখানে তোমার কিন্তু ডিসাইড করবে তুমি রিয়েলি ফেস টুটা পার করছো কি করছো না। ইংলিশ কম্প্রিহেনশন, প্রিসি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এরপর তোমার লেটার রাইটিং, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, অনেক কিছু আছে। রাইটিং এবিলিটিও লেখা আছে। গুড রাইটিং এবিলিটি তো এই জিনিসগুলোই। ওকে, তো কম্প্রিহেনশন কি? কম্প্রিহেনশন ভাই তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেটাকে পড়ে সেটার আইডিয়াটাও বুঝতে হবে, টোনও বুঝতে হবে, কিওয়ার্ডও বুঝতে হবে, ডাইরেক্ট আনসার খুঁজে সেখানে লিখতে হবে। আর এগুলো প্র্যাকটিস করে হবে। সেখানে ফট করে গিয়ে একটা প্যাসেজ পড়ে তুমি বেস্ট করে নেবে, সেটা সম্ভব নয়। আগের থেকে প্র্যাকটিস করবে। আর দ্বিতীয় যদি বলি প্রেসি রাইটিং, প্রেসি মানে কি? প্রেসি মানে হচ্ছে ভাই শর্ট সামারি আমাকে বানাতে হবে, ঠিক কি না? তো এখানে মেইন আইডিয়াটা বুঝে জবরদস্তি বিভিন্ন এক্সাম্পল বা বিভিন্ন আননেসেসারি ডিটেল না দিয়ে একদম ডাইরেক্ট আমার সামারি লিখতে হবে। আর যদি বলি নেক্সটটা হচ্ছে প্যারাগ্রাফ। এখানে কি কোনো একটা টপিক দিয়ে দিল, এডুকেশন রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, ডিসিপ্লিন রিলেটেড, পাবলিকের বিভিন্ন সার্ভিস রিলেটেড, বিভিন্ন কিছু, আনএমপ্লয়মেন্ট, ইন্ডিয়ার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন কিছুর উপর, ত্রিপুরা রিলেটেড হতে পারে, নর্থ ইস্ট রিলেটেড হতে পারে, কোনো একটা টপিক দিয়ে দিল, সেই সম্বন্ধে আমরা লিখলাম। তো সেই সম্বন্ধে আমাদেরকে মনে রাখতে হবে ভাই, আমাকে ইন্ট্রোডাকশন রাখতে হবে, মেইন পয়েন্ট রাখতে হবে, কনক্লুশন রাখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। এইটাও প্র্যাকটিস ছাড়া হবে না বস। লাস্ট আরেকটা হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আমার যে মনে হয় মোস্টলি ফর্মাল আসবে, যেমন অ্যাপ্লিকেশন লেখা, কমপ্লেইন্ট লেখা বা বিভিন্ন ধরনের রিকোয়েস্ট লেটার, অফিসিয়াল লেটার, এই ধরনের জিনিস লেখার উপরে আসবে। এবার তো বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এগুলো কিন্তু একদম ট্রান্সলেশনের বিষয়। আর এমন নয় যে তুমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন মেরে দিলে আর সেটা হয়ে যাবে না ভাই। তোমাকে প্রপার স্ট্রাকচার করে লিখতে হবে, যা খুশি লিখলে হবে না। বেঙ্গলি টু ইংলিশ ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে তো হবে না, ঠিক কি না? তো এই পয়েন্টগুলো মাথায় রাখবে। তো সেটা তার মানে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। এবার কমন মিস্টেকগুলো সম্বন্ধে যদি আমরা কথা বলি, তো প্রথম একটা মিস্টেক হতে পারে যে ফেজ টু পরে শুরু করব, এটা একটা মিস্টেক হতে পারে। দ্বিতীয় হতে পারে যে তোমার টাইপিং প্র্যাকটিস করলে কিন্তু অ্যাকুরেসির প্র্যাকটিস করলে না, স্পিড মানে দেখা যাবে না ফাইনালি, ঠিক আছে? এরপরে কি ইংলিশ রাইটিংকে তুমি মুখস্থ করে লিখছো, এগুলো ঠিক হবে না, ঠিক আছে? প্যারাগ্রাফ বা লেটারের ফরম্যাট শিখো প্লিজ, কিন্তু পুরো অ্যান্সার মুখস্থ করে সেখানে লিখতে যেও না। তখনকার মতো করে তোমাকে লিখতে হবে। আর এটা কি ট্রান্সলেশন ইগনোর করা, যে আরে হয়েছে, এটা কেমন, এটা এত ইম্পর্টেন্ট নয়, সেখানে করে ফেলবো। দেখো কারোর ক্ষেত্রে করে ফেলবোটা ইজি, যারা ইংরেজিতে খুবই ভালো তাদের ক্ষেত্রে এটা ইজি ব্যাপার, করে ফেলবে, রিয়েলি করে ফেলবে। বাট ফর এভরিওয়ান নো, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ আন্ডারস্ট্যান্ড? আর এটা কি ফেজ ওয়ানের প্রিপারেশন বাদ দিয়ে দিলাম আর ফেজ টুর প্রিপারেশন করছি, প্লিজ। আমি বলেছি মানে এবার এটা শুরু করে দিও না, ইয়ার লোকটা বলেছে শুরু করে দিই, ঠিক আছে? আমি বাবাজি নই। আমি যা বলেছি সেটাকে অন্ধভাবে বিশ্বাস করার কিচ্ছু নেই। তো বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্বাস করতে হবে। তো তার মানে বুদ্ধিমত্তা এখানে হবে ফেজ ওয়ানের সাথে ফেজ টুকে করবো, নট ফেজ টুকে করবো, ঠিক আছে? তো আবারও বলছি, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর
লাইক তো অবশ্যই করবে। কারণ এগুলোতে না তখন ইচ্ছাটা বাড়ে যে তোমাদের জন্য আরও কিছু কনটেন্ট নিয়ে আসি, তোমাদের ভালো হোক এই জিনিসটা আসতে থাকে। আমাদেরও তো একটা মোটিভেশনের দরকার আছে না? তোমাদেরকে যেমনভাবে মোটিভেট করি সারাদিন সেম মোটিভেশন আমাদেরও দরকার আছে। আর কমেন্টে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নিতে পারো। আর আমাদের কোর্স ফুললি শুরু হয়ে গেছে, এনিটাইম যোগাযোগ করতে পারো। এবার আরেকটা কি আ আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে চাইছিলাম, কি জানি সেটা? আ উইকলি প্ল্যান। একটা উইকলি প্ল্যান বানাও সবসময়। যে ফেজ 1 এর মেইনও স্টাডি করো, সঙ্গে ফেজ 2 এর জন্য একটা ধরো না, একটা কথার কথা 30 মিনিটস তুমি দেবে বা 45 মিনিটস দেবে। একটা ডিসাইড করলে যে মানডেতে ভাই মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আমি একটা কাজ করব, টাইপিং প্লাস প্যারাগ্রাফটা করব ফেজ 2 এর। আবার একটু টুইসডে, থার্সডে এগুলোতে আমি একটু টাইপিং প্লাস ট্রান্সলেশন পড়ব। স্যাটারডেতে টাইপিংয়ের সঙ্গে একটু আমি লেটার রাইটিং পড়ে নেব। সানডেতে একটু রিভিশন করে নেবো। একটা কথার কথা, একটা তোমার মতো করে তুমি একদম প্রপারলি একটা প্ল্যান বানাও, রুটিন বানিয়ে সেটাতে লাগাও। ঠিক আছে? নয়তো কী হবে, ফাইনালি কিন্তু তোমার সিলেকশন হওয়া সম্ভব হবে না। তো আমি কথাটা বারবার এই জন্য বলছি, ঢুকিয়ে দিচ্ছি, যে ঢুকিয়ে, যাতে ভুল না করো। কারণ অনেকেই ভুল করবে আমি জানি, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তো সুতরাং ওই ভুলগুলো যাতে না করো সেজন্য। আর এটা বলব যে অনেকেরই প্রশ্ন আছে যে সমিশের তরফ থেকে কী করা হচ্ছে। আমাদের তরফ থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালসও দেওয়া হচ্ছে, আমাদের তরফ থেকে ক্লাসেসও দেওয়া হবে, পুরোটা কভার করে দেওয়া হবে। 3 মাসের ভিতরে পরীক্ষা হোক আর 4 মাসের ভিতরে পরীক্ষা হোক, আমরা কভার করে দেওয়ার প্রচণ্ড এবার ডিসিশন নিয়েছি, এই কোর্সটার জন্য প্রচণ্ড সস্তায় করব আমরা। যতটুকু সস্তায় পারি যাতে তোমাদের উপকার হয় সেটার আমরা চেষ্টা করব। আর আর হ্যাঁ, মক টেস্টও আমরা কন্টিনিউয়াসলি নিতে থাকবো। তাহলে সব কিছু আমাদের তরফ থেকে থাকবে তোমাদের জন্য। তোমরা যোগাযোগ করতে পারো। আর বাকি অবশ্যই ইউটিউবের থ্রুতে আমি যতটুকু পারি তোমাদেরকে, আমি প্লাস আমার টিচার্সরা, এখন অনেক ভিডিও আসবে, অনেক ভিডিও বাড়বে। তো সেটা তো হতে থাকবে। ঠিক আছে? চলো, ভালো থাকবে। আর ওয়েল প্রিপারেশনের দিকে আগাও। উপরে প্রিপারেশনের দিন শেষ। ওয়েল প্রিপারেশন করো, তবেই কিন্তু চাকরি পাবে। নয়তো চাকরি কিন্তু অনেক টাফ। আগের আগের অনেক বছর আগে, আজকে থেকে 10 বছর আগের মতো নেই। এখন ধীরে ধীরে কম্পিটিশন বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে। ঠিক আছে? আবারও বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের পাশে থাকবে। আমরা তোমাদের পাশে থাকব। থ্যাংক ইউ।